দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। এর মধ্যে আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। শপথ মন্ত্রিসভার কার্যক্রম শেষে প্রথম মন্ত্রিসভার বৈঠকটিও করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে বাংলাদেশ একটা সংগঠিতভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি এই মাসে অর্থাৎ রোজা শুরু হয়ে গিয়েছে, এই রোজার মাসে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার যে চ্যালেঞ্জটি, সেটি নিয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ সদস্যরা। এই বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেসব বিষয়ে আমাদের আলোচনায় থাকবে বিরোধী দলের ভূমিকা নিয়েও, কারণ এর মধ্যেই মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানটি বর্জন করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা। এটি আসলে কি ইঙ্গিত দিচ্ছে, কিংবা বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে প্রত্যয়, সেটাকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলছে, সেসব বিষয়ে আলোচনা করব নিয়মিত এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল, এবং আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আমাদের সাথে যুক্ত হবেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শওকত আলী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আলোচনায় যেতে চাই প্রফেসর ডক্টর শওকত আলী। সেটি হলো যে মন্ত্রিসভা গঠন হলো এবং সরকার তার কার্যক্রমও শুরু করে দিয়েছে। একেবারে প্রথম দিনেই তারা মন্ত্রিপরিষদের বৈঠক করেছেন। 180 দিনের পরিকল্পনা কিংবা বর্তমান সময়ে কিভাবে বাংলাদেশে যে একটা অস্থিরতা রয়েছে, কিংবা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পর একটা নিয়মিত রাজনৈতিক সরকার, তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, এই কাজগুলো এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এখন পর্যন্ত যেটুকু কাজ হয়েছে, এইটুকুকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন, কিংবা তাদের যে পরিকল্পনাগুলো, সেগুলো কতটা আপনাকে আশাবাদী করে তুলছে? থ্যাংক ইউ জল ভাই। আমাদের শ্রোতা দর্শকদের সবাইকে শুভেচ্ছা, আমার সহ আলোচককে ধন্যবাদ। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাকের কাছে এবং দোয়া এবং মাগফিরাত কামনা করি যারা জুলাই বিপ্লবে আত্মহত্যা দিয়েছেন, শহীদ হয়েছেন, এবং 30,000 যারা এখনো কষ্ট করছেন, যাদের রক্তের বিনিময়ে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল তথাকথিত ফ্যাসিস্ট, যে 2029 সালে তাতে তার স্বপ্ন পূরণ হতো, সেটা হয়েছে 2026 সালে। যাদের রক্তের বিনিময়ে আমরা তাদেরকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করছি। এ পর্যন্ত বিএনপি রাষ্ট্রনায়ক, আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, আমি মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক চিন্তা জগতে চর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে বিরোধী দলের যে ভূমিকা তারা পালন করেছে তা জগতেই সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং গণতন্ত্রের পরিপন্থী কোনো কিছু তারা করেনি। সুতরাং সমস্ত কার্যক্রম গুলো যদি ঠিক মতো অন্যান্য রাজনৈতিক দল, মানুষ, সাধারণ মানুষ এবং যারা সংসদের বিরোধী দল এবং যারা ক্ষমতায় আছে, তারা যদি একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এগিয়ে যেতে পারে, এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক চিন্তা চেতনা এবং একজন অর্থনীতি ছাত্র হিসেবে এইটুকু আমি বলবো যে আমরা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন। কিন্তু কে বিরোধী দলে আছে, কে সরকারি দলে আছে, এটা খুব বড় ইম্পর্টেন্ট কথা না। কথা হলো দেশটা কেমন আছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার শ্রদ্ধেয় শিক্ষক, তার প্রতি শ্রদ্ধা জানাই যে তিনি মোটামুটি একটা স্টেবল অবস্থায় রেখে গেছে, খুব অর্থনৈতিক ভালো অবস্থায় রাখেনি। তবে ফ্যাসিস্ট হাসিনা যখন 15 থেকে ম্যাক্সিমাম 12 to 15 বিলিয়ন ডলার রেখে দৌড় মারে, পালিয়ে যায়, এক্ষেত্রে স্যার কিন্তু 26 বিলিয়ন মোর আর লেস অন দ্য অ্যাভারেজ উনি তা রেখে যাচ্ছে। একটা সুন্দর আশার কথা। অন দ্য আদার, আমাদের ইকোনমিক যে কথাটা বলি, কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে আমাদের ডেফিসিট ফাইন্যান্সিং, তারপরে আমাদের যে লোন পরিশোধ, দায় পরিশোধ, যে প্রজেক্ট গুলো করা হয়েছে অহেতু, সেগুলো অত্যন্ত নাজুক অবস্থা আছে। সেগুলো ব্যবহার করতে হলে বা সেগুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা আছে, যেটাকে আমরা অনেক লোফুল বলি, এই দায়িত্ব কিন্তু বর্তমান সরকারকে নিতে হবে। সুতরাং সামনে যে গভর্নমেন্ট আসবে তাদের সামনে বহু চ্যালেঞ্জ, আমি ওটা পরে আলাপ করবো। থ্যাংক ইউ।
জি, আমি একটু প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে জানি যে সরকারের বয়স যদি আমরা ধরি মাত্র 2 দিন, 2 দিনেই হয়তো ভালো মন্দ অনেক কিছু বিবেচনা কিংবা বিশ্লেষণের সুযোগ নেই, কিন্তু একেবারে শুরুটা দেখে অনেক কিছু বোঝা যায়। আহ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন কিংবা মন্ত্রিসভার বৈঠকে যে বিষয়গুলোকে তিনি তাগিদ দিয়েছেন, সেগুলো দেখে কতটা ভবিষ্যৎ আন্দাজ করতে পারছেন যে এই বাংলাদেশ সরকার কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে জনগণের জনমনে স্বস্তি ফেরানোর কাজটি করছে? হ্যাঁ, 2 দিনে অনেক কিছু বিচার করা যায় না, কিন্তু 2 দিনে তাদের যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন, এই প্রতিশ্রুতি আগে যা তারা বিএনপি যখন ক্ষমতায় ছিলেন সেই 2বারের তুলনায় অনেক অনেক ম্যাচিওর। হ্যাঁ, এবং তার যেমন উনি বিজয়ের পরে বিজয় উল্লাস না করে সবাইকে নিয়ে সবার প্রতিনিধি এই জিনিসটাতে জোর দিয়েছেন। উনি শান্তি শৃঙ্খলার কথা বলেছেন এবং বারবার একটা কথা বলছেন যে এই দেশ সবার দেশ। তো আমরা যদি তার কথাগুলো দেখি, তার কথাগুলোতে আমি খুবই ইমপ্রেসড, এগুলো আগের থেকে অনেকই ম্যাচিওর। কিন্তু এখন দেখতে হবে এই কথাগুলো, এই প্রতিশ্রুতিগুলোকে আসলে উনি মানে রিয়ালিটিতে পরিবর্তন করতে পারেন কিনা। আমরা যদি মনে করি বিএনপি আগের বার যখন ক্ষমতায় ছিলেন তখন উনারা ব্যাপক আপনার এরকম কারাপশনের, কারচুপির অভিযোগ ছিল। তো এখন কে কতটা করেছে, কতটা বিএনপির শীর্ষ দল করেছে, কতটা আশেপাশের মানুষ করেছে, সেই সবের হিসাবের কাছে যাব না, কিন্তু যে জিনিসটা করতে হবে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে এবং বিএনপির হেড হিসাবে উনাকে এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন ওনারা যে সাথে সাথে যে সমস্ত কথা বলছে, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার, আইন শৃঙ্খলার কথা, মানে ওনাদের যত প্রতিশ্রুতি সেগুলোতে আমি মানে আশান্বিত। কিন্তু আমার আশঙ্কা যেখানে যে এই প্রতিশ্রুতিগুলো কত পর্যন্ত 100% হবে, ফুলফিল হবে, এটা কেউই আশা করে না, কিন্তু কোন পার্সেন্টেজ পর্যন্ত এগুলো ফুলফিল হবে। আরেকটা কথা যেটা বিরোধী দলের কথা আসছে, দেখেন আমাদের দেশের যে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, সেখানে বিরোধী দল আর মানে যে দল ক্ষমতায় থাকে তাদের মধ্যে আসলে অনেকটা একটা মানে কি বলবো একটা সংঘর্ষমূলক সম্পর্ক থাকে। আমরা আসলে কোনো সময় এরকম একটা সম্পর্ক দেখিনি যে সম্পর্কটা একটা সমঝোতার সম্পর্ক। কাজে এই এই দিক থেকে চিন্তা করলে আমরা রাজনৈতিক ওই ধারাবাহিকতা ওটাকে আমরা অতিক্রম করে আসতে পারিনি। কিন্তু বিরোধী দলেরও তো ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বিরোধী দলও আমাদেরকে দেখাবে যে যেই দল ক্ষমতায় আছে তাদের কি তাদের দুর্বলতা আছে, তারা কি ঠিক মতো করছে না। তারা এই যে অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমাদের মানে রাজনৈতিক সংস্কৃতিতে একেবারেই নেই, সেটা বিরোধী দলের উপর সেটার দায়িত্ব, সেটাকে নিয়ে আসা। এখন আমি বিশেষ করে করাপশনের ক্ষেত্রে জামাতও অনেক ভালো ভালো কথা বলেছে, কিন্তু এখন এটা কতটা তারা পূরণ করতে পারবে সেটাও একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেটা আমাদের দেখতে হবে যে আসলে তারা যে কথাগুলো বলছে মানে সেই প্রতিশ্রুতিও তারা রাখতে পারছে কিনা। তো এখন এই 2 দিনে এই পর্যন্ত কথা যেটুকু শুনেছি সেটাতে খুবই আশার সঞ্চার হয়েছে, কিন্তু বাকিটা এখন দেখতে হবে। জি, প্রফেসর ডক্টর শওকত আলী, একটা প্রশ্ন আপনার কাছে করি, সেটি হলো যে আমরা দেখেছি নির্বাচনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিরোধী দলীয় নেতাদের বাসায় গিয়েছেন, সেখানে খুবই সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে যখন ফুল বিনিময় হয়েছে, সেটি নিঃসন্দেহে আপনাকে, আমাকে, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন থেকে শুরু করে আমাদের দর্শকদের সবাইকে আশাবাদী করে তুলেছিল। কিন্তু সরকার গঠনের দিনেই আমরা দেখলাম সেখানে ব্যত্যয় ঘটেছে। ব্যত্যয়টা ঠিক এইভাবে যে বিএনপি হঠাৎ করে বলল তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ, যেটি জুলাই সনদে বলা ছিল যে সংসদ সদস্যরা 2টি শপথ নেবেন, তারা সংবিধানের কথা বলে সেটি নিলেন না, এবং এরপর পরই আমরা দেখলাম বিরোধী দল তারা মন্ত্রী পরিষদের শপথ বর্জন করেছেন। শুরুতে তারা নিজেদের শপথ বর্জন করার কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নাটকীয়ভাবে তারা সেটি নিয়েছেন। আমার প্রশ্ন যেটি আপনার কাছে, সেটি হলো শুরুর দিনে এই হোঁচট কিংবা মতানৈক্যের যে জায়গাটা, সেইখানে যে ধাক্কাটা আমরা দেখলাম, সেটা আসলে কি আভাস দিচ্ছে? মানে এই ফুল বিনিময় এবং পরের দিন কথা বিনিময়, দুটোর মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থা পাচ্ছেন কিনা, বৈপরীত্য পাচ্ছেন কিনা? না, এখানে কোনো বৈপরীত্য আমি কিছুই দেখছি না। এটা হতেই পারে, যেহেতু এটা বলা রয়েছে এবং গত বিদায়ী সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক বা বিপ্লবী সরকার, আমরা যাই বলি না কেন, সেখানে বলাই রয়েছে এবং লিখিত এই বিষয়গুলো রয়েছে যে যারা শপথ নেবেন তারা 2টো শপথ নেবেন। একটা হচ্ছে যে সাংবিধানিক
যেভাবে আমরা হ্যাঁ না ভোটের মাধ্যমে গণভোট যেটা আমরা বলছি, ধরেন সেখানে প্রায় 4.5 কোটি ভোট অন দি অ্যাভারেজ, আর না ভোট ধরেন প্রায় 2 কোটির কিছু বেশি ভোট পড়েছে, তার মানে হ্যাঁ ভোট জিতে গেছে, সেখানে একটা শপথ নিতে হবে। দ্যাটস নাথিং রং। জামাতে ইসলাম বা তাদের জোট এটা তারা পালন করেছে, যেটা গণ রায় হয়েছে সেটার পক্ষে গেছে তারা। বিএনপি এটা করিনি, তার একটা শপথ নিয়েছে। তো করিনি মানে এখানে কিন্তু লেখা আছে, আমি জানি না কেন এই আলোচনাগুলো হয় না। আমাদের কাজ যারা আমরা কথা বলি, আমাদের তো চিন্তা ভাবনা করতে হবে। একদল আরেক দলকে উস্কে দেওয়া তো যায় না। যে কোনো লোক পার্লামেন্টে 90 দিনের ভিতরে আপনি শপথ নেবেন, সব ঠিক আছে। আপনি বিএনপি নেই তারা তো না যে তারা নেবেন। আপনি 90 দিনের ভিতরে যদি তারা আর একটা শপথ নেয়, নাথিং রং। যে সেখানে তৎকালীন যে পরিস্থিতি প্রেক্ষাপট অনুসারে তারা শপথ নিতে পারে, নাথিং রং। সুতরাং আমরা বলতে পারবো না যে তারা নেই, সময় আছে। 1 নম্বর, আপনার মনে থাকার কথা, যখন সবাই বলল যে হ্যাঁ ভোটের জন্য আপনার বিএনপি কোনো আগ্রহ প্রকাশ করছে না, এই নিয়ে অনেক আলোচনা আছে, আমরা করতে পারি। কিন্তু দেখেন শেষ পর্যন্ত আপনার বিএনপির সর্বপ্রধান, যিনি নির্বাচনে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাচ্ছেন, তিনি রংপুরের একটা বড় জনসভায়, ওই অঞ্চলের বড় জনসভায় ঘোষণা করলেন যে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে দেবেন। কেউ কেউ হয়তো বা বলেছে এটা লেট হয়েছে। আচ্ছা, লেট হলো তো লিডার তো কখন কি কথা বলবে সেটা তো তার বিষয়, এখানে আমি বলতে পারি না। অন দি আদার হ্যান্ড, নির্বাচন পরিচালনা কমিটির যে প্রধান নজরুল ইসলাম খান সাহেব বিএনপি, উনি কিন্তু কেন্দ্রীয়ভাবে বলে দিয়েছেন যেটা করেন। আমি শুনেছি যে লোকাল লিডাররা এটা, এই কনফিউজটা থাকা উচিত ছিল না। এটা কেন থাকবে? এটা একটা প্রশ্ন থাকতে পারে, আলোচনা থাকতে পারে, তাদের কিছু কনসার্ন থাকতে পারে কোনো কোনো বিষয়ে। তারা যেটা বলছে যে নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি, একটা জিনিস মনে রাখবেন, নোট অফ ডিসেন্ট আপনি যতই দেন, আপনি একটা আলোচনায় অনেক রকম মতামত আপনি প্রকাশ করতে পারেন। সবাই মিলে যখন সিদ্ধান্ত হবে, দ্যাট দি ফাইনাল, সেটাই সিদ্ধান্ত। মানে আপনি যদি আপনার নোট অফ ডিসেন্টটাই আমি রাখবো, তাহলে তার আলোচনা আসার দরকার ছিল না, আপনার মতামত আপনি জানিয়ে চলে গেলেন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সুতরাং যখন এটা হ্যাঁ পাস হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস যে জাতির সাথে বিএনপির মতো দল, শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতিষ্ঠা দল এই ধরনের কোন রকম মুনাফিকি তারা করবে না। আই বিলিভ ইট 100%। যদি কেউ করে, আমি এখনই আপনার বলে দিচ্ছি, জোয়েল ভাই আপনারা তো সারা জীবন আমারই ডাকেন, সে হাসিনা আমল থেকে, তাহলে আমি বলে দিচ্ছি এর পরিণাম খারাপ শুধু বিএনপির জন্য না, পুরো দেশের জন্য। কারণ গণভোটের যে রায়, সেটাকে আপনাকে সম্মান করতে হবে, নো ম্যাটার হু ইউ আর, হোয়াট কাইন্ড অফ পার্টি। আপনার টোটাল মেজরিটির কারণে যদি এসব করেন, তাহলে আমি বাকশালীর 100% মেজরিটি পরিণতি কি হয়েছে তার জন্য আপনার চ্যানেল, আমরা তো 24 ঘন্টা, আমি নিজেই 10 বছর দেখে যেতে পারিনি, সেই উদাহরণগুলো আমাদের সামনে রয়ে গেছে। Therefore I believe it যে বিএনপি এই ভুল কখনো করবে না। থ্যাংক ইউ স্যার। জি, প্রফেসর ডক্টর শওকত, দেশে যাওয়া বিষয়ে আমি একটু পরে আপনাকে একটা প্রশ্ন করব। আমি তার আগে একটু ডক্টর মেহনাজ মোমেনের কাছে যেতে চাই। সেটি হলো যে আমরা বিএনপির আপত্তির জায়গাগুলো জানি। বিএনপির এই গণভোট বিষয়ে আপত্তির জায়গাগুলো, তারা উচ্চকক্ষের পিআর পদ্ধতি নিয়ে তাদের এক ধরনের দ্বিধা আছে। তারা যদি তাদের নিজস্ব ইস্তেহারে যে পিআর পদ্ধতির কথা বলা আছে, অর্থাৎ আসনের সংখ্যার ভিত্তিতে, তাহলে তারা 70টার বেশি আসন সেখানে পাবে। কিন্তু তারা যদি, এবং জামাত পাবে 23টার মতো। কিন্তু যদি জুলাই সনদে যেভাবে বলা আছে সেভাবে হয়, তাহলে জামাত পাবে 32টার কাছাকাছি। তার মানে হলো সংখ্যাটা একটা ফ্যাক্ট। এবং অনেকে বলছেন যে যদি একই রকমই হয়, অর্থাৎ সংসদ আসন ভিত্তি, তাহলে তো আসলে উচ্চকক্ষ করার কোনো মানে হয় না। একই জিনিসের এপিট আর ওপিটের বিষয় দাঁড়াবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হওয়া, এবং অন্যান্য কিছু কিছু বিষয় আছে, যেসব বিষয়ে বিরোধী দল যারা আছে তারা বলছে না এইভাবে জুলাই সনদ অনুযায়ী হতে হবে, বিএনপি বলছে না আমরা যেভাবে প্রস্তাবনা দিয়েছি সেভাবে হওয়ার পক্ষে আমরা। কিন্তু আলটিমেটলি জুলাই সনদ, যেটি প্রফেসর ডক্টর শওকত আলীও মনে করছেন যে এটি বাস্তবায়ন করতে হবে, আপনি কতটুকু করবেন সেটি নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। আপনি 100% করবেন না 80% করবেন না 70% করবেন, কিন্তু আপনাকে করতে হবে, একটা জনচাপ আছে এবং গণভোটের বিষয়টা তো আছেই। বিএনপি
এটি করতে যে গড়িমসি এটি করছে, এটি কি কোনো রাজনৈতিক কৌশল, অর্থাৎ বিরোধী দলের সাথে একটা আপোষ করা কিংবা এক ধরনের দেন দরবার করা যে হ্যাঁ ঠিক আছে করব কিন্তু এইভাবে করব, অর্থাৎ একটা টাইম স্পেস তারা রাখছে কিনা? বিএনপি যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, হ্যাঁ, তো এই যখন উচ্চকণ্ঠ কক্ষ হবে তখন এই সংখ্যাগরিষ্ঠতা তো থাকবে না। যে কোনো বিল পাশ করার জন্য 50টা ভোট দরকার এবং তাদেরকে তখন বিরোধী দলের ভোটের দরকার হবে। তো এই ক্ষেত্রে তারা নিজেদেরকে মনে করছে যে তারা অনেক ডিসঅ্যাডভান্টেজ। তারা হয়তো এটা কৌশল হিসেবে করছে, কিন্তু আমি আরেকটা জিনিস বলতে চাই। এই যে মানে আমি এই আলোচনাগুলো দেখছিলাম, এটার একটা ন্যারেটিভ এভাবে দাঁড় করানো হচ্ছে যে যখন শপথ নিবে তখন তারা সংবিধান রক্ষার শপথ নিবে, কিন্তু সাথে সাথে আবার যখন তারা এই উচ্চ কক্ষের জন্য বা জুলাই সনদের জন্য শপথ নেবে তখন ওই সংবিধানকেই তো পরিবর্তন করতে হবে। এখানে কিন্তু একটা সূক্ষ্ম ব্যাপার আছে। সংবিধান লঙ্ঘন করা আর পরিবর্তন করা কিন্তু এক কথা না। অনেক রকমের মানে সমাজে পরিবর্তন হয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সেটার সাথে তাল মিলিয়ে সংবিধানকেও আপনার পরিবর্তন মানে করার দরকার হতে পারে। এখন এটা ন্যায়সঙ্গত ভাবে করতে হবে, কাজে লঙ্ঘন করার পরিবর্তন করা এক কথা না। তবে আপনি যেটা বলছেন এটা হয়তো কৌশল হিসেবে তারা করছে, কিন্তু এটা যদি তারা আসলে এটার একদম বিপক্ষে যায় এবং এটা কিছুতেই তারা না করে, তাহলে কিন্তু তারা জনগণের অনেক আপনার সমর্থন হারাবে। অলরেডি তারা যদিও একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আসনের দিক থেকে, কিন্তু আপনি যদি পার্সেন্টেজ দেখেন কত পার্সেন্টেজ মানে ভোট পেয়েছে তারা, সেখানে কিন্তু জামাত তাদের থেকে খুব একটা বেশি পিছিয়ে নেই। তাদেরকে কিন্তু এখন যেটা করতে হবে যে যেই জনগণের যে সমর্থনটা আছে এটা যাতে আরো দীর্ঘস্থায়ী হয়, আরো গভীর হয় এবং আরো এটার ব্যাপ্তি বাড়ে, এটার চেষ্টা করতে হবে। কাজে এখন ওরা যদি এটার বিরোধিতা করে তাহলে কিন্তু এটা ওদের নিজেদের জন্য খুবই ক্ষতিকর। জি, আমি যেটি বলেছিলাম প্রফেসর ডক্টর শওকত আলীকে, আপনাকে দেশের বিষয়ে একটি প্রশ্ন করব, দেশে যাওয়ার বিষয়ে। আপনি কবে গিয়েছেন লাস্ট বাংলাদেশে? আমি আমি তো 2বার গেছি অলরেডি, কারণ আমি অনেকদিন যেতে পারিনি। তো ওই কারণে আমার অনেকগুলো প্রজেক্ট আছে আমার নিজস্ব, আমি এগুলো করি অনেক আগে থেকে। তার মানে গিয়েছেন, সম্প্রতি গিয়েছেন? আমি নভেম্বরে গিয়েছি, আমি আবার অতি শীঘ্রই যাবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনাকে প্রশ্নটা করি, বাংলাদেশের রাস্তাঘাটের যানজট এবং পরিস্থিতি সবকিছু তো আপনি দেখেছেন। আমাদের নতুন প্রধানমন্ত্রী আমরা দেখছি তিনি দুটো সিদ্ধান্ত নিয়েছেন, এর মধ্যে একটি হলো তিনি সরকারি গাড়ি ব্যবহার করবেন না, অন্যটি হলো তার যে চলাচল, অর্থাৎ তিনি যখন অফিস থেকে বাসে আসা যাওয়া করবেন তিনি ট্রাফিককে এবং ডিএমপিকে নির্দেশ দিয়েছেন আলাদা করে বাড়তি কোনো তার জন্য গাড়ি আটকানো যাবে না, অর্থাৎ স্বাভাবিক যে গাড়ির প্রবাহ এটির মধ্য দিয়ে তিনি চলাচল করবেন। বাংলাদেশের যে পরিস্থিতি, নিঃসন্দেহে এই দুটি খুবই জনপ্রিয় সিদ্ধান্ত, কারণ মানুষের ভোগান্তি এতে কমবে, অর্থাৎ ট্রাফিকের বিষয়টি। কিন্তু এটি বাস্তবসম্মত কিনা, অর্থাৎ জনপ্রিয়তার দিকে যাওয়ার কোনো টেন্ডেন্সি আপনি দেখছেন কিনা, যে খুব জনপ্রিয় কথা বলে জনপ্রিয় সিদ্ধান্তগুলো নিলাম কিন্তু বাস্তবে হয়তো 1 মাস 2 মাস পরে সেটি আর কার্যকর করা যাবে না। জাস্ট একটা কেস স্টাডি হিসেবে আপনার কাছে জানতে চাওয়া। আমি আপনার বলি জল ভাই, আমার সৌভাগ্য হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার অত্যন্ত অল্প বয়সে, 20-25 বছর বয়সে, আপনি জানেন আমি সাংবাদিকতা থেকে আসলে আমি আসছি, আমার ব্যাকগ্রাউন্ড এটাই ছিল। I was only 24 years। আমি দেখছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করতেন কি, উনি রাত 12টার পরে বের হতেন। এমনি তো সারাদিন বাইরে থাকতো, ঢাকার বাইরে খাল খনন আছে, গাছ লাগানো আছে। উনি রাত্রে যেটা করতেন 12টার পরে। এ সময় আমার ফুফা মা বেগম আয়েশা সর্দার মরহুমা 12টার সময় আমাদের ওই আপনার 11 রোডের পাশ দিয়ে যখন হুইচেল বাজিতে তখন ওই যে পাগল যাচ্ছে, উনি এমপি ছিলেন, মুরব্বী মানুষ, ভালো ইয়ে, দেখেন ওই অ্যাভয়েড করার জন্য, যে তার জন্য কোনো রাস্তাঘাট যেন বন্ধ না হয়। এবং আসতেন খুব ভোরবেলা যখন কোনো লোকজন আসে না, আপনি অবাক হবেন। তার সন্তান তারেক রহমান, আমি বেশ কয়েক বছর আগে লন্ডনে তার সাথে অর্থনীতি বিষয়ক, দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে, যেহেতু তার ফাদারের সাথে কাজ কারবার করেছি এবং তার অনেকগুলো নীতি আমার পছন্দ হয়, উনি শুনতে চেয়েছিলেন। 1 ঘন্টার মিটিং প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গিয়েছিল। ইজ টোটালি চেঞ্জ পারসন। এর আগে আমি তার সাথে কখনো চিনতাম না, জানতাম না। উনি যে কথাগুলো বলবেন তার ওয়েট আছে এবং তার কথাগুলো সেভাবে। আমি একটা উদাহরণ দিই, দেখেন সালাউদ্দিন সাহেব আর আমির খসরু মাহমুদ চৌধুরী, এই দুইজনে কিন্তু হেভিওয়েট মন্ত্রী বলে আপনারা জানেন।
জি। তাদের পক্ষে বিপক্ষে কিন্তু অনেক যুক্তি আছে, জুয়েল ভাই আপনি ভালো করেই জানেন। এই দুজন লোককে তিনি নিশ্চয়ই অর্ডার দিয়েছেন যে বলতে হবে যে কোনো চাঁদাবাজি চলবে না, অন্যায় চলবে না, মারপিট চলবে না, হত্যা, খুন, রৌশন, এগুলো কমপ্লিটলি বন্ধ করতে হবে। মনে রাখবেন এই দুইজন লোকদের দিয়েছেন। আমি মনে করি যে তিনি যে পথে যাচ্ছেন এটা সম্পূর্ণ তার পিতার প্রতিষ্ঠিত এবং মা আম্মা বেগম খালেদা জিয়া শহীদ, তার পথেই তিনি এগিয়ে যাচ্ছেন। এবং আমাদের দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব, আমরা যারা বাইরে এক অক্ষর লেখাপড়া জানি, আমাদের দায়িত্ব কাউকে বাধি দেওয়া, এদের সাপোর্ট করা, কারণ বাংলাদেশটা আমাদের। ভালো কাজগুলোকে প্রশ্নবিদ্ধ না করে সেগুলোকে কিভাবে সহযোগিতা করা যায় হ্যাঁ, আমি সেই দিকে, কারণ নিঃসন্দেহে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটি ইতিবাচক সিদ্ধান্ত। খুব সুন্দর। এবং যানজট ব্যাপার নিয়ে যেটা বললেন, উনি সিরিয়াস হলে আমি দেখে আসছি এর থেকে জঘন্য কোন শহর, সেখানে আপনাকে জিজ্ঞেস করেছি আপনি লাস্ট কবে গিয়েছেন। এখানে এখানে পরিবেশ মানে কি বলবেন আপনি, আপনি হাঁটতে পারেন না। এগুলো সম্পূর্ণ রাজনৈতিক। যেমন মনে করেন একটা উদাহরণ দিই, এ ব্যাপারে আমি অন্য আরেক জায়গায় লেকচার দিয়েছিলাম। আপনার পুরো গাড়িগুলো যে বড় বড় মোটর গাড়িগুলো, বড় বড় দেখেন মিডিয়ালে যে হাই স্পিড কি গাড়ি গাড়ি বলে ভাই, সম্পূর্ণ পলিটিক্যাল যে শ্রমিক তৎকালীন যে জাতি আপনার আওয়ামী লীগের যে শ্রমিক যে গ্রুপ ছিল তাদের রিকমেন্ডে এটা ছাড়া হয়েছে। আওয়ামী লীগের যে বড় বড় মানুষ ছিল তাদের 10টা 12টা 15টা 20টা করে গাড়ি মফস্বলের স্বাধীন। এখানে যদি এখন ধরেন সিম্পল who is the owner of the cars? উনি যদি দেখেন আপনি বুঝতে পারবেন একজনের কতগুলো গাড়ি আছে। আপনি পার্সোনাল লেভেলে যদি যান, আপনার 3টা গাড়ি রাখার মানেটা কি? বাংলাদেশের মতো গরিব দেশে আপনি পার্সোনাল গাড়ি রাখবেন আপনার ওয়াইফের জন্য, অফিসের জন্য, নিজের জন্য রাখবেন, মানে এটা ইয়াকি নাকি? এটা গরিব মানুষ দেশ, সাধারণ মানুষ, গরিব শ্রমিক মেহনতা মানুষ চলতে পারে না। প্রিন্স জুয়েল ভাই নিউ ইয়র্কে থাকেন। আচ্ছা দেখেন তো, যে কোনো সময় একটা রাস্তার পাশ দিয়ে, আমরা এটাকে বলে ইনভিজিবল ফেন্স, দেখবেন রাস্তার পাশ দিয়ে লাইন টানা রয়েছে, এখানে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না। এটা রেস্কিউ। আপনি বলেন তো আপনি কারণ বাজারে কিভাবে রেস্কিউ করবেন? যান টাইমস স্কোয়ারে কিভাবে আপনি, সরি টাইমস স্কোয়ার, ওটা কি বলে বাংলাদেশে এক বলে গেছি, ওই আছে সিনেমা হলের ওই যে কর্নার 4 কর্নার কথা যেটা আমরা বলি, এখানে আপনি রেস্কিউ করবেন কিভাবে? ইটস টোটালি ননসেন্স। অথচ এটাকে যদি আপনি প্ল্যান মতো করেন তাহলে কিন্তু আপনি এটা একটা সুন্দর শহর দিতে পারেন। আচ্ছা একটা উদাহরণ দিই, আমি নিজে চলি আর মনে করি জাল্লা, এখানে একটা মা যদি তার সন্তান সম্ভাবনা হয়, কি দুরবস্থা। প্রথম কথা, উনি 10 তলায় থাকেন, আপনি মহা ধনী মানুষ, কোটি কোটি টাকা পাচার করে আপনি এসব বড় বড় বিল্ডিং এ থাকেন। আপনার বাচ্চাটা, আপনার পেটের সন্তান, এই মা জানে কি দূষিত বাতাস নিয়ে বড় হচ্ছে, ওর ব্রেন কি হবে? ও তো জন্মগ্রহণ করে মারামারি শুরু করে দেবে। ওর ব্রেনের ভিতরে পজিটিভ যে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ কিছু নাই। এটা আমাদের স্বাস্থ্যের জন্য। আপনি সাধারণ মানুষদের দেখেন কি দুরারোগ্য ব্যাধি ভাই, চিকিৎসা করতে হলে দুনিয়ায় এত বড় মানুষ বাইরে যায় না চিকিৎসার জন্য, বাট উই ক্যান ডু হিয়ার। তারেক রহমান ইজ 100% কারেক্ট। এবং এটা একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আসবে এই কারণে, যখন রাষ্ট্রপ্রধান নিজেই যানজটটা সয়ে যাচ্ছেন, তিনি শো করে চলে যাচ্ছেন শত শত গাড়ি আটকে, তাহলে তিনি কখনো ফিল করতে পারতেন না কতটা যানজট প্রত্যেকটা দিন। ঘর থেকে ঢাকা শহরে যে নাগরিকরা বের হচ্ছেন এবং ঘরে ফেরার জন্য তাকে কি পরিমাণ ভোগান্তি নিতে হচ্ছে। এখন যখন প্রধানমন্ত্রী সুন্দর, উনি কিন্তু বলে দিয়েছি, উনি যদি শোনেন আমাদের অনুষ্ঠানে, এখানে কিন্তু ওনার ফাদারের মতো যেতে হবে রাত 9টার পরে, এবং উনি নিজে ফিল করবেন রাস্তায় কিছু থাকবে না। ভোরবেলা ফজরের নামাজ পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভোরবেলা চলে যেতেন, এটা আপনারা সব কিতাবে পেয়েছেন। এটা করলেই কিন্তু তার জন্য হলো, কিন্তু লোকের জন্য কি হবে, অন্যদের জন্য কি হবে? আমি প্রেস ক্লাবে যেতাম, আমার অফিস দৈনিক দেশ ছিল তখন, এডিটর স্টাফ ভাই, আমি হাঁটতে হাঁটতে গেছি, রিক্সায় নিয়ে চলে গেছি, তো সুন্দর ক্লিয়ার ছিল 1977, 78, 79 এর দিকে। আর আজকে আপনি দেখেন তো, মানুষের মানে কোনো মানুষ এটা মানে সব ব্যস্ত হয়ে গেছে। তুমি অবাক হয়ে গেছে, এই যে রেজওয়ানা চৌধুরী নাকি ছিল, বন পরিবেশ নাকি ছিল, টোটালি ফেলিওর, কিচ্ছু কখনো অ্যাড্রেস করলো না ওরা। আমি স্যারের মতো এই ব্যাপারে বিরক্ত ছিলাম। সারা দুনিয়াতে স্যার এগুলো দেখে আছে, একটা নির্দেশনা, গাড়ির মালিকানা চেক করার অধিকার কি নাই ছিল গভর্নমেন্টের? উনি করতে পারতেন এটা, যে মালিকানা দেখি কার কি আছে, লাইসেন্স আছে। 2 নম্বরে একজন লোক ট্রেইনড ড্রাইভার না,
আপনার এই কারণে আরো ঝামেলা, যে যার মতো দিচ্ছেন। আবার ওর ভিতরে আপনি সিএনজি চালু করে দিয়েছেন। তো আপনি একটা নির্দিষ্ট করতে, আপনি দেখেন তো এখানে নিউ ইয়র্কে কি দেখেন ভাই, দুনিয়ার বড় শহর, আপনি দেখেন 34 স্ট্রিটের থেকে শুরু করে 256 স্ট্রিট পর্যন্ত কোনো গাড়ি আপনি চালাতে পারেন না, হয় হাঁটতে হবে, আর নাই আপনি নেবেন, আপনার হচ্ছে কি বলে ট্রেন নেবেন, সাবওয়ে নেবেন, তাই তো? আর যদি কারোর গাড়ি নেওয়ারই দরকার, ইউ হ্যাভ টু পে হেভিলি। জি, অর্থাৎ একটা পজিটিভ দিক আমরা খুঁজে পাচ্ছি যে তিনি এই একটা সদিচ্ছা লাগবে, দেশটাকে ভালোবাসতে হবে, সুন্দর করতে হবে, এবং ওই রাজনৈতিক যে এই দল ওই দল, ওটা তো উনি বলেই দিয়েছেন, সেটা তো উনি বলেছেন 2 দিনের ভিতরেই। আই হোপ ফর দি বেস্ট। এবং আমাদের যদি কিছু করণীয় থাকে দেশে বা বাইরে, এর জন্য পোস্ট পদমর্যাদা উপরায় কিচ্ছু লাগে না, আপনার দেশকে আপনি উপকার করবেন, ইনশাআল্লাহ উইল সাপোর্ট হিম। থ্যাংক ইউ। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, সেটি হলো এই নতুন সরকার একেবারে প্রথম দিনেই বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বলে অনেকে মনে করছেন, কারণ সরকার গঠনের সঙ্গে সঙ্গেই রমজান মাস শুরু হয়ে গেছে এবং রমজান মাসে বাংলাদেশে যেটি হয় আমরা সব সময় দেখে আসি, সেটি হলো যে মানুষ, মুনাফালোভী মানুষগুলো প্রত্যেকটি জিনিসের দাম এমন ভাবে বাড়িয়ে দেন। এবং যদি আপনাকে বলি এই মুহূর্তে বাংলাদেশের বাজারে, আমি ঠিক জানি না টেক্সাসে আপনারা 1 হালি লেবু কত দিয়ে কিনেন, আমরা নিউ ইয়র্কে $1 1 হালির বেশি লেবু পাই, সেখানে বাংলাদেশে এখন 1 হালি লেবুর দাম 70 টাকার কাছাকাছি চলে গেছে, যেটি কল্পনা করা যায় না, যেটি হয়তো 15 টাকা 16 টাকা ছিল, শুধুমাত্র রোজার মাস বলে এটি হচ্ছে। এবং ঠিক এই সংকটময় মুহূর্তে তারেক রহমানের সরকার দায়িত্ব নিয়েছে। বাজার নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে, এবং এই পরীক্ষায় এটাই আসলে তাদের জন্য অগ্নি পরীক্ষা বলে মনে করা হচ্ছে, কারণ গত রোজায় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব শক্ত হাতে সেটি সামাল দিয়েছিলেন। এই চ্যালেঞ্জটাকে উতরে যাওয়া কতটা সম্ভব হবে, কিংবা এটি তাদের জন্য কোনো নেতিবাচক ফল আনবে কিনা? এই যে দুইটা সমস্যার কথা আপনি বলছেন, একটা হচ্ছে ট্রাফিক জ্যাম, একটা দ্রব্যমূল্য, দুইটারই কিন্তু সম্পর্ক আছে। এগুলো সব হচ্ছে যে মানুষ দিয়ে কনস্ট্রাক্টেড, এবং শুধু তাই না, এটা ইন্ডিভিজুয়ালের ব্যাপার না, এটা হচ্ছে কি এমন ভাবে আপনার অল্প কিছু খুব উঁচু ধরনের ব্যবসায়ী তারা এমন করে এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে, তারা একটা সিন্ডিকেট গঠন করে ফেলে। তখন ইন্ডিভিজুয়াল আপনি যদি মুনাফালোভী ব্যবসায়ীর কথা ধরেন, তাদের বিরুদ্ধে যাওয়া অনেক সহজ, কিন্তু আপনি যদি একটা বড় কেউ জোট বেঁধে যায়, তখন তার বিরুদ্ধে যাওয়া কিন্তু খুবই কঠিন। এবং আমরা এর আগে আমাদের যতগুলো শাসনামল ছিল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আমরা দেখেছি সবসময় এরকম ব্যবসায়ীদের এরকম একটা জোট থাকে, এবং তারা যে দল ক্ষমতায় থাকে তাদের পৃষ্ঠপোষকতায় এগুলো করে, এই জন্যই তাদের বিরুদ্ধে কিছু করা যায় না। তো এখন এটা দেখতে হবে যে তারেক রহমান এইটা কতটা দমন করতে পারেন। এবং ধরেন মানে রাজনীতিতে কিছু পরিমাণ দুর্নীতি, তারপরে এই যে কোনো বড় বড় ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা, এগুলো থাকবে, কিন্তু তার উপরে মানে এটা কতটা থাকবে সেটার উপর নির্ভর করে। এটা যদি এই যে যানজটের সমস্যা হচ্ছিল, এগুলো যদি এরকম একজন মানুষ এরকম অনেক আপনার তার মানে ট্রাক আছে, তার বাস আছে, সেই জন্য কোনোভাবেই এই কোনো নিয়ম করা যাবে না যাতে ওগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। এই অবস্থা আমরা সেই আওয়ামী লীগ শাসনামলে দেখেছি। এখন যদি বিএনপি শাসনামলে দেখি, আবার বিএনপির কোনো পলিটিশিয়ানের অধীনে এরকম হয়তো রাস্তার ব্যাপার বা দ্রব্যমূল্যের ব্যাপার চলে গেল, এবং বিএনপি একটা দল হিসেবে কিছু করছে না, তখন সেটার ফল তো শুভ হবে না। এখন তারেক রহমানকে দেখতে হবে যে তার দলের ভবিষ্যতের কথা চিন্তা করেও এই জিনিসটা নিয়ন্ত্রণে আনতে হবে। তাছাড়া একটা ধরনের একটা হানিমুন পিরিয়ড আছে, এখন যদি বেসিক কতগুলো আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, এই কয়টা জিনিস যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলেই কিন্তু বিএনপি মানুষের মনে একটা অনেক বড় একটা আসন পেতে পারবে। তো এখন এটা এখন তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার উপর ডিপেন্ড করছে, তার নেতৃত্ব তিনি কিভাবে দলের অন্যান্যদের নিয়ন্ত্রণ করতে পারবেন তার উপর নির্ভর করছে। এখন মানে সেটাই এখন অপেক্ষা করে আছি দেখার জন্য। এবং যদি পারেন তাহলে এটি তার জন্য টেস্ট কেস হিসেবে
উনি যদি উতরে যেতে পারেন, এটি খুবই ইতিবাচক ধারায় পুরো বাংলাদেশের রাজনীতি যে সংকট আমরা বলছিলাম সেটিকে হয়তো ইতিবাচক ধারা নিয়ে আসবে। প্রফেসর ডক্টর শওকত আলী, আপনার কাছে জানি সেটি হলো যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, এগুলো কার্যকর করতে হলে তারেক রহমান একা যদি সব জায়গায় নাক গলাতে হয়, সব বিষয়ে তাকে নির্দেশনা দিতে হয়, তাহলে তো আমরা আবার সেই শেখ হাসিনার যুগেই ফিরে যাওয়ার মতো বিষয় হবে। অর্থাৎ শেখ হাসিনাকে দেখতাম কোনো একটা বস্তিতে আগুন লাগলে ফায়ার সার্ভিস যদি 8টা ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে যায়, তখন টেলিভিশন স্ক্রিনে দেখানো হতো প্রধানমন্ত্রীর নির্দেশে 8টি ইউনিট গিয়েছে, অথচ সেটি প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার কথা নয়, সেটি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দেওয়ার কথা। আমি যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হলো, যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়, মন্ত্রীরা তাদের নিজস্ব দায় দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে হয়তো তারেক রহমান যে স্বপ্নগুলো দেখাচ্ছেন সেগুলো পালন করা সম্ভব। তখনই প্রশ্নটা চলে আসে যে মন্ত্রিসভাটি গঠন হয়েছে, আপনি নিঃসন্দেহে নামগুলো দেখেছেন, মন্ত্রণালয়গুলো দেখেছেন, তাদেরকে কতটা সক্ষম বলে আপনি মনে করছেন, কিংবা কতটা কর্মবান আমাদের মন্ত্রিসভা পেলাম আমরা? না, আমি তার বক্তৃতা যেটা উনি দিয়েছেন আফটার বিকাম দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমার খুব পছন্দ হয়েছে। অত্যন্ত ভদ্রভাবে জল ভাই তার কথা বলার ভিতরে একটা মাধুর্য আছে, সৌন্দর্য আছে, এবং অত্যন্ত উচ্চ বংশোদ্ভূত বলে আমার কাছে তার সব কথাগুলো মনে হয়। তাকে সাহায্যের দরকার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের আপাও যেটা বলেছেন, একা তারেক রহমান তো কিছু করতে পারে না। এতে বিশেষ করে ইলেকশন বিরোধী দলেরও প্রয়োজন আছে সহযোগিতা। আপনি ধরেন মালের উপরে লাফ মেরে পড়বেন রাস্তায়, আমরা এই পর্যন্ত তা দেখিনি। আমাদের সর্ববৃহৎ মানে এত বড় বৃহৎ দলের এত সদস্য নির্বাচিত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়নি, তারা এটা করেনি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। অন দি আদার হ্যান্ড, যাদের যে মন্ত্রণালয় দেওয়া হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস যে তারা যদি করতে পারে কাজগুলো সুন্দর, যদি না পারে এটা সিম্পল থিং, যদি না পারে তারেক রহমান তাদেরকে সরিয়ে দেবে বা বিরোধী দল তাদেরকে কোশ্চেন করবে যে এই লোকটা পারে না বা করে না। দেখেন আজকেই তো বক্তৃতায় উনি বলেছেন যে স্বজন প্রীতি যেটা তার ফাদার জীবনেও তিনি কখনো করেনি, নিজের ভাই বাগ্নি চাচা খালা মামু আমরা দেখতাম যে মনে হয় ওনার কেউ নাই দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া। আপনার তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি আজকে বক্তৃতায় বলেছেন যে স্বজন প্রীতি, এই যে তোষামোদকারী, এগুলো কিছুই থাকবে না। এইভাবে যদি উনি কন্ট্রোলে আসেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা আমি তো দেখছি না। যদি না পারে তাকে শহীদ হওয়ার নাথিং রং, গো ব্যাক টু দি প্যাভিলিয়ন। আপনি একজন পার্লামেন্টের মেম্বার হয়েছেন নির্বাচিত, আপনাকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে, বাট ইউ আর নট ফিট ফর দ্যাট। তাহলে আপনি সংসদ সদস্য হিসেবে থাকেন, অন্য একজন লোক যে পারঙ্গম, বিএনপি একটা বড় দল, তাদের ভিতরে বহু লোক ভালো আছে। শোনেন, একটা রাজনৈতিক দলে আপনার বিভিন্ন গ্রুপ থাকে, কিন্তু এক দল থাকে 5-6টা গ্রুপ, এক দল থাকে বিদেশি প্রভু মানতে চায়, আর এক দল জনগণের পক্ষে নিবেদিত প্রাণ, বলছেন এরকম থাকে। কিছু লোক আছে অত্যন্ত ভালো, সব মন্ত্রী সবাই কিন্তু এটা থাকে। এখন দু একজন মন্ত্রীর কার্যকলাপ দিয়ে তো আপনি পুরো গভর্নমেন্টকে, আমি একটা উদাহরণ আপনি দেব। আতাউদ্দিন খান বলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়, উনি বোধহয় স্টেট মিনিস্টার ছিলেন, উনি ইংরেজি কথা বলতেন খুব বেশি, অ্যান্ড কামিং ফ্রম লন্ডন। তো জিয়া রহমান ওনাকে দায়িত্ব দিয়েছিলেন জনশক্তি মন্ত্রণালয়ের। দেখা গেল যে তার দুর্নীতি হয়েছে, তো উনি সকালবেলা এসেই আতাউদ্দিন সাহেবের ডাক দিলেন, দিয়ে বললেন যে আপনার বিরুদ্ধে, এবং এই দুর্নীতির অভিযোগটা করেছিল আমার অত্যন্ত ফেভারিট সাংবাদিক জহুর হোসেন চৌধুরী, উনি মারা গেছেন। দরবারে জহুর লিখতেন এবং সংবাদ পত্রিকা থেকে, একটা বিরোধী পত্রিকা থেকে। কিন্তু জিয়া রহমান দেখেন তাকে ডেকে এনে বললো যে এটা কি অবস্থা, এটা কি সত্যি? উনি বললেন আমি করিনি স্যার। ঠিক আছে, আপনি কোর্টে যান আপনার নিজের খরচে, আমার স্টেট কোনো 4 পয়সা দেবে না, আমার পয়সাও নাই, আপনি নিজে যে সেটা করেন, যদি প্রমাণ না করতে পারেন আপনি কয়েকদিনের ভিতরে পদত্যাগ করবেন। এবং কিছুদিন পরে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আমি তারেক রহমান সাহেবকে এই অনুরোধটা বলবো যে তার পিতার যে পদাঙ্ক, এটা যদি উনি অনুসরণ করে, মন্ত্রী যেই হোক না কেন, দেখেন তিনি কিন্তু অলরেডি প্রুভ করেছেন। জয়েল ভাই, লন্ডনে যখন আপনারা যাই বলেন না কেন, বিভিন্ন রকম বিভিন্ন অ্যানালিসিস আছে, কিন্তু লন্ডনে যখন স্যার দেখা করলেন ডক্টর ইউনূস সাহেব, তখন কিন্তু যারা ঢাকায় রাজনীতি করে থাকে, বিএনপির তথাকথিত বড় বড় নেতারা বারবার বলেছিলেন এই করা যাবে না, ওই করা যাবে না।
পরে কি হয়েছে দেখেননি, তারা তার পাশে বসে মিটিংটা পরিচালনা করেছে। জি। এটা আমার অত্যন্ত আশা জাগাচ্ছে ওকে। যে তারেক রহমান নিয়ে আপনারা অনেক কথা বলেছেন, কিন্তু ইট ইজ টোটালি চেঞ্জ, হি ইজ টোটালি চেঞ্জ পারসন, এবং অত্যন্ত শিক্ষিত মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ। আপনি আশাবাদিতার জায়গায় আছেন। হি ক্যান আমি ডু লট অফ থিংস। যে আমি আরেকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরবো, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে সংক্ষেপে জানতে চাই। সেটি হলো, আমরা প্রথম পরীক্ষাটির কথা বলছিলাম, রমজানে দ্রব্য মূল্যটা নিয়ন্ত্রণে রাখা। দ্বিতীয় যে বিষয়টি খুব দ্রুতই ঘটবে, অর্থাৎ জুনেই বাজেট প্রণয়নের একটি বিষয় আছে তারেক রহমান সরকার, এবং সবচেয়ে বড় কথা হলো একদিকে ভঙ্গুর অর্থনীতি, অন্যদিকে তিনি কিছু অফার দিয়েছেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এবং এগুলোর বরাদ্দটা তখন কিন্তু সেই বাজেটে তাকে হিসেব মেলাতে হবে। এটি জনগণের আকাঙ্ক্ষার জায়গা, প্রত্যাশার জায়গা, অন্যদিকে তাকে যোগ বিয়োগ করে তো হিসেবটা দিতে হবে। কতটা চ্যালেঞ্জ হতে পারে সংক্ষেপে জানতে চাই। বাজেট তো অবশ্যই চ্যালেঞ্জ, কিন্তু বাজেটের আগে আমি যেটা বললাম যে সাধারণভাবে খালি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এটা যদি উনি করতে পারেন, তাহলে বাজেটে উনি যেই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তার অনেকটা কমও যদি উনি সেটাকে আপনার বাস্তবায়িত করতে পারেন, মানুষ সেটা মেনে নিবে। মানুষের যেটা মানে কতগুলো ব্যাপার আছে, মানুষ এই দ্রব্যমূল্য এটা এটা তো একদম মানে প্রতিনিত্যকার জীবনে মানুষকে ফেস করতে হয়। আইন শৃঙ্খলা এটা ছাড়া তো মানুষ একটা সুস্থ জীবন মানে পরিচালনা করতে পারে না। তো এরকম কতগুলো বেসিক জিনিস আছে, ওই বেসিক জিনিসগুলো যদি উনি করতে পারে, কারণ বাজেটটা তো একটা দিক থেকে ধরেন অনেক মানুষ, সাধারণ মানুষ, তারা বাজেটের অনেক ধরনের জিনিস বুঝে না, কিন্তু সেটারই আপনার একটা যদি দ্রব্যমূল্য আপনার নিয়ন্ত্রণ হয়, তখন তারা যে কোনো বাজেটের যে কোনো জিনিস বা যে কোনো আপনার কি বলবো মানে যে কোনো জাস্টিফিকেশন তারা হয়তো মেনে নিবে। আমার কাছে মনে হয় যে আপাতত এই দুটো জিনিস যদি খালি নিয়ন্ত্রণ করতে পারে, আস্থাটা অর্জন করতে পারবে। জি, এই দুটোর মাধ্যমে আস্থাটা অর্জন করতে পারবে, বাকি কাজগুলো তখন অনেকটা সহজ হয়ে আসবে। প্রফেসর ডক্টর শওকত আলী, আমরা শেষ দিকে আছি, কিন্তু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ টপিকের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো, একদিকে বিএনপি সরকার গঠন করলো, অন্যদিকে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার সময় দেখেছি বহু সাংবাদিক আটক হয়েছে, বহুভাবে হয়তো নির্যাতন নিপীড়নের শিকারও হয়েছেন। আপনি একজন পেশাদার সাংবাদিক ছিলেন আপনার ক্যারিয়ারের শুরুতে। আমি একটু আপনার কাছে জানি যে এই দিনে আমরা দেখলাম 4 জন সাংবাদিককে এখন টেলিভিশনে, যারা জুলাই আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং জুলাই যোদ্ধা হিসেবে যারা পরিচিত, কিংবা জুলাই অভ্যুত্থান পরবর্তী যে কর্মসূচিগুলো ছিল সেগুলো বাস্তবায়নেও তাদের পেশাদারিত্বের পাশাপাশি তারা ভূমিকা রেখেছে। তাদেরকে একযোগে একটি টেলিভিশন চ্যানেল থেকে তাদেরকে সাময়িক অব্যাহতির একটি নোটিশ দেওয়া হয়েছে, এবং এটিকে অনেকে মিলাচ্ছেন, অর্থাৎ বিএনপি সরকার গঠন করলো সেদিনে 4 জন সাংবাদিক চাকরি হারাচ্ছেন। এই যোগসূত্রটা এটি বিএনপির জন্য বিব্রতকর কিনা, কিংবা এই ধরনের পরিস্থিতি কি আমাদেরকে এই আভাস দিচ্ছে যে বাংলাদেশের মিডিয়া আবারও দলকানা, লেজুর ভিত্তি, দালালি, সেসব বিশেষণের দিকে প্রতিযোগিতায় নেমেছে? মিউট করা আছেন। জি, আপনি মিউট করা আছেন প্রফেসর ডক্টর শওকত আলী, আপনি। জি, সরি। জি। না না, এটা আমি বিশেষ করি না, তবে আমি একটা জিনিস অ্যাড করি, যেহেতু আমাদের মেহনাজ আপা বলছেন। আচ্ছা, ফ্যামিলি কার্ডের বিষয়টা কিন্তু খুব সহজ হিসেব। এখানে দেখেন আপনার $14 বিলিয়ন আমাদের যে এক্সট্রা খরচটা, এবং এটা দিতে হচ্ছে প্রিন্সিপাল প্লাস দ্য রেট অফ ইন্টারেস্ট, আপনাকে রাশিয়াকে দিতে হচ্ছে আপনার উপর যে পারবে $14 বিলিয়ন। যে জিনিসটা করা হয়েছে ইন্ডিয়াতে একই সাইজে অনলি $6 বিলিয়ন, আমরা $14 বিলিয়ন করেছি। রাদানির কাছ থেকে যদি আমরা কিছু টাকা আদায় করে নিতে পারি, ওটা রিনেগোসিয়েট করতে হবে। এটা সরকার, এখন এই সরকার রিনেগোসিয়েট যদি তিনি করতে পারেন, তাহলে আপনার এই যে যে টাকাটা লাগবে আপনার ফ্যামিলি কার্ডের, এটা টাকাটা কোনো প্রশ্ন ওঠে না। আপনি দেখেন কুইক রেন্টাল, এখান থেকে যে টাকাটা আপনি দেন, ইউ ডোন্ট নিড দিস ননসেন্স কুইক রেন্টাল রাইট নাও। অনেক অল্টারনেটিভ আছে, বহু অল্টারনেটিভ আছে, সোলার এনার্জি আছে, চাইনিজ হেল্প দিয়ে আপনি এগুলো করতে পারেন ভাই। ইউ ক্যান সেভ দি মানি। এটা ভারতকে দিয়েছে হাসিনা 2040-41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলেন, কিক দেম আউট। তারপরে আপনি একটা ধরেন, বর্তমান সংসদে আমি যেটা শুনেছি, আমি কারোর বিরোধিতা করছি না, 14,000 কোটি টাকা ঋণ খেলাপি আছে। এই টাকাটা আদায় করলো, ব্যাংকে যখন যাবে টাকাই কিন্তু টাকা বাড়ে, আপনি এটা মাফ করবেন না।
তাদের কাছ থেকে টাকা আদায় করার ব্যবস্থা করতে হবে। আমরা এটা হ্যামারিং করবো। জি, অর্থনীতির শিক্ষক হিসাবে আপনার এই পরামর্শগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ফ্যামিলি কার্ডের কোনো বিষয় এটা কোনো সমস্যা হবে না, আমি দেখছি না। আপনি যেহেতু অর্থনৈতিক শিক্ষক, নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ। আবার সাংবাদিক লাস্ট কোশ্চেনটা কি বলছিলেন? বলছিলাম যে বাংলাদেশে তারেক রহমান কিংবা বিএনপি সরকার গঠনের প্রথম দিনে 4 জন সাংবাদিককে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে। সাংবাদিকতার আমি আবার উদাহরণ দেবো, তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমলে একজন সাংবাদিককে তিনি কোন ক্রমেই তিনি চাকরিচ্যুত করেননি, হুমকি ধমকি দেননি। এবং আমি বলেছি যে বিরোধী দলের জহুর হোসেন চৌধুরী যিনি লিখতেন দরবারি জহুর, আমার মোস্ট ফেভারিট কলামিস্ট, তিনি একটা অভিযোগ নিয়েছেন, উনি সেই মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন উনি নিজে। এইটা যদি আপনি দেন, এইভাবে যদি আপনি করতে থাকেন, তাহলে এটা 2 নম্বর কথা, স্বপন ভাই তথ্যমন্ত্রী হয়েছেন, আমার প্রিয় ব্যক্তি, আমার সাথে কথা হয়েছে বিভিন্ন কারণে। আমাকে যখন হুমকি ধমকি দেওয়া হয়তো টকশো বন্ধ করার জন্য, তখন স্বপন ভাই কিন্তু এগিয়ে আসছেন, শওকত ভাই নেক্সট টাইম যদি তারা এটা করে আপনি একটু, ওই একটা সেমিনারে আমি তারেক রহমানকে বলেছিলাম, তারা আমাকে বললো যে একদম ফেরারি আসামির নাম ধরলেন কেন, করছে, আমার বাড়িতেও গেছে। কিন্তু স্বপন ভাই কিন্তু এগিয়ে আসছিলেন আমার জন্য ঢাকা থেকে। আমি বলিনি, কেউ না কেউ বলেছে। তো আমি মনে করি ইজ এ ভেরি গুড পারসন। আমরা যে কোনো বিষয় নিয়ে যদি কোনো অসুবিধে দেখি, আমরা তাকে বলতে পারি যে আপনি এই জিনিসগুলো দেখেন। এবং হিজ ভেরি প্রো-পাবলিক ক্যারেক্টার। বর্তমান তথ্যমন্ত্রীর কথা আমি বলছি। এখন ধরেন অনেক সময় অনেক কিছু হয়, মন্ত্রী তার সব দিকে থাকে না, বাট আমি তাকে কংগ্রাচুলেশন জানাই তার এই পজিশনের জন্য। এবং ইজ ভেরি প্রো-পাবলিক ক্যারেক্টার। আপনি মনে করছেন যে তথ্যমন্ত্রীর এই বিষয়গুলো খুব স্পষ্ট করে দেখা উচিত, যাতে অন্যায়ভাবে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা না হয়, দলীয় কোনো বিবেচনায় চাকরিচ্যুত না করা হয়। আপনার সাংবাদিকের দায়িত্ব তো তুলে ধরা। আজকে আপনার বিরোধিতাও যদি করে ভাই, কালকে তো তারা আপনার পক্ষে বলবে, তাই না? এই TVN24 আপনার কথা বলি, TVN24 নিয়ে অনেকে অনেক কথা বলতো, কিন্তু দীর্ঘদিন থেকে আপনারা আমাকে কিন্তু কখনো বাদ দেননি। আমরা তো সব মত, আমি সত্যি কথা বলছি। আপনার যে স্টেশনটা, অনেকে অনেক কথা বলতো আমাকে, কিন্তু আপনারা তো আমাকে কখনো বলেননি যে শওকত ভাই হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনার একটা ভূমিকা আছে না? এখন যদি আপনার বিরুদ্ধে কেউ কথা বলে, তাহলে আই ক্যান টেস্টিফাই দ্যাট আই স্পিক অন মাই ওন মাইন্ড। এবং সব মতকে আসলে জায়গা দেয়া একটা মিডিয়ার কাজ, যে সেখানে মত থাকবে, ভিন্ন মত থাকবে। জনগণ তো সর্বময় ক্ষমতার অধিকারী, তারাই তো দিন শেষে আপনাদের বিশ্লেষণ শুনে ঠিক করবে কে ঠিক বলছেন, কে বেঠিক বলছেন। কোনো বিষয় নেই। আমি একটু শেষ করতে হবে বলেই ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে যাওয়া, সেটা হলো যে প্রশ্নটি করছিলাম, বাংলাদেশে 4 জন সাংবাদিককে চাকরিচ্যুতির কথা বলা হচ্ছে, যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এবং তাদের চাকরিচ্যুতির অজুহাত হিসাবে তারা এর সপক্ষে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেটিকে বলা হচ্ছে একটি কারণ হতে পারে। এটি কতটা গ্রহণযোগ্য, কিংবা এটি কতটা আসলে শুরুতেই এই ধরনের ইঙ্গিত কিসের আভাস দিচ্ছে? এটা তো খুবই একটা নেতিবাচক দিক। মানুষের সবারই কথা বলার স্বাধীনতা থাকবে, এবং যেই সরকারি ক্ষমতায় আসবে তার সমালোচনা করার অধিকারও সবার থাকবে, সাংবাদিকদের তো বটেই। এবং এই মূল্য যদি দিতে হয়, তাহলে আপনার জুলাই আগস্টের আন্দোলনের তাহলে তো কোনো মূল্যই থাকলো না। কারণ আমরা চাই এমন সরকার আসবে, যেই সরকার যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবে, এবং যখন করবে না আমরা সমালোচনা করব। এবং আমাদের মুখপাত্র হিসেবেই তো আপনার সাংবাদিকরা এই সমালোচনাগুলো করবে। কাজে এটা খুবই একটা নেতিবাচক এবং আশঙ্কাজনক দিক। এবং শেখ হাসিনার আমলে যে ধরনের আমরা যেগুলো আমাদের কি বলবো, মানে আমাদের কমপ্লেইন ছিল, তার মধ্যে একটা কিন্তু এটাই ছিল যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা নাই। তো এখন যদি আমরা সেই জায়গাতেই ফিরে যাই, তাহলে কেন এত রক্তক্ষয়, কেন এত মানুষ, কেন তাদের মানে জীবন দিলেন? জি, প্রফেসর ডক্টর শওকত আলী, আমরা জানি যে আপনি বিএনপি ঘনিষ্ঠ, এবং যেটা বলছিলেন যে সবসময় আপনি আমাদের এখানে কথা বলেন, সব সরকারের সময় কথা বলেন, এবং কখনো যদি বিএনপির কোনো সুপরামর্শ দেওয়ার দরকার হয় সেটি যেমন আপনি দেবেন, দরকার হলে যেখানে সমালোচনা করার দর্শকরা যেটি চায় সেটিও আপনি করবেন। এবং ডক্টর মেহনাজ মোমেন, আপনাদের কাছ থেকে আমরা আসলে সবসময় এই পরামর্শগুলো চাই যে কোন পথে বাংলাদেশটা আসলে সঠিকভাবে চলবে। আমাদের অন্য কোনো চাওয়া এখানে নেই, এবং এত হাজার মাইল দূরে বসে বাংলাদেশের শুভকামনা চাওয়ার বাইরে
এখানকার টেলিভিশন কিংবা গণমাধ্যমগুলোর খুব বেশি চাওয়ার থাকতে পারে না। এবং প্রফেসর ডক্টর শওকত আলী, আপনার যদি কোনো পরামর্শ দেওয়ার সুযোগ থাকে, যেহেতু তারেক রহমান বলেছেন আমি এক সেকেন্ডে আমার একটু সময় দিবেন, আমি একটা কথা বলবো। জি, আমি বললাম যে আমি খুব ইয়ং ছিলাম, মাস্টার্স ডিগ্রির পরে আমি যেহেতু দৈনিক দেশে ঢুকি, কারণ উনি উৎপাদনের রাজনীতি করতেন এবং আমি ইকোনমিক্সের স্টুডেন্ট। 7 জন 8 জন আমরা যারা ছিলাম অ্যাসিস্ট্যান্ট এডিটর, তাদের ভিতরে আমি একজন এবং কনিষ্ঠ ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের কারণে। সেই রাষ্ট্রপতি জিয়া রহমান পত্রিকাটা প্রকাশ করার পরই কিছুদিন পরে উনি আসেন, এসে উনি ওই যে সাফারি পড়তেন কালো চশমা দিয়ে, আমাদের সবাইকে বললেন, এডিটোরিয়াল ডিপার্টমেন্টে ডেকে বললেন যে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে আমার পক্ষে লেখার বহু পত্রিকা রয়েছে এখানে। আপনি জানেন যে উনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, সমস্ত পত্রিকা থেকে যারা চাকরিচ্যুত ছিল বাকশালের কারণে মুজিব আমলে, তাদেরকে সবকে তিনি চাকরি দিয়েছেন। তো উনি বললেন দেখো আমার পক্ষে লেখার বহু লোক রয়েছে, যেহেতু আমার নামটা আছে, যে আমি অনুপ্রাণিত করছি আপনাদের পত্রিকার জন্য, খবরদার আমার জন্য কোনো রকম তোষামোদ করবেন না। আপনারা যে নিউজ দেবেন এই নিউজগুলো কিন্তু আমি ইনভেস্টিগেট করব। এবং এক্স্যাক্টলি উনি যখন বঙ্গভবনে বসতেন, আমাদের পত্রিকার আন্ডারলাইন করে করে উনি করতেন, কিন্তু আমাদের ওয়ার্নিং দিয়েছে যে আমার পক্ষে লেখার জন্য আপনাদের তৈরি করা হয়নি, আমার বিপক্ষে লেখার জন্য আপনাদের তৈরি করছি। আমি শুনিনি এ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান এই ধরনের কথাবার্তা বলেছেন। আমি তারেক রহমানকে শুধু অনুরোধ করব, জাস্ট ফলো দি প্রিন্ট অফ ইউর ফাদার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আপনারা এই রোজার প্রথম দিনে আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন, এবং দর্শক আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের আলোচনাটি শুনেছেন। আগামীকাল আবারও একই সময় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।